গুজরাটের ভাটনগর থেকে দিল্লির মসনদ, এই উত্থানের নামই নরেন্দ্র দামোদর দাস মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী। বিরোধীরা বলেন মোদী মানেই শুধু বিতর্ক ও ভাষণ, কিন্তু সাফল্য ও বিতর্ককে পাথেয় করেই রাজ্য ও দেশের প্রশাসনিক প্রধান হিসেবে 20 বছরের দীর্ঘ পথ অতিক্রম করে ফেলেছেন 72 বছরের মোদী। কেমন ছিল সেই পথ চলা, সেই নিয়েই আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান মসনদে মোদী। মোদীর কাহিনী। গুজরাটের ভাটনগর থেকে দিল্লির মসনদ, এই উত্থানের নামই নরেন্দ্র দামোদর দাস মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী। বিরোধীরা বলেন মোদী মানেই শুধু বিতর্ক আর ভাষণ। अगर देश की जनता आशीर्वाद दे तो खेत में मजदूरी करने वाला भी प्रधानमंत्री बन सकता है। আবার পদ্ম শিবিরের দাবি মোদী মানে একাই 100। मोदी है तो मुमकिन है। मैं 60 महीने सत्ता के सिंहासन पर आरूढ़ होने के लिए नहीं मांग रहा हूं, मैं 60 महीने एक चौकीदार बनने के लिए मांग रहा हूं। নরেন্দ্র মোদীর জন্ম গুজরাটের আহমেদাবাদ থেকে 100 কিলোমিটার দূরে মহেশানা জেলার ভাটনগরে। 1950 সালে 17 সেপ্টেম্বর সেখানেই জন্ম হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর। পিতা মাতার 6 সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার পিতার নাম দামোদর দাস মূলচাঁদ মোদী আর মায়ের নাম হীরাবেন মোদী। ভাটনগর রেল স্টেশনে তিনি তার পিতাকে চা বিক্রি করতে সহায়তা করতেন এবং কৈশোরে বাস স্ট্যান্ডের কাছে ভাইয়ের সাথে চা বিক্রি করতেন। ভাটনগরের স্কুলেই তার পড়াশোনা। 17 বছর বয়সে হঠাৎই ঘর ছেড়ে বেরিয়ে পড়েন দেশকে চিনতে, দেশবাসীকে বুঝতে। ছোটবেলায় স্বামী বিবেকানন্দের জীবন তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। বাড়ি থেকে বেরিয়ে তিনি রাজকোট রামকৃষ্ণ মিশন ও তারপর বেলুড় মঠে আসেন। এরপর তিনি আলমোড়া শহরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত আশ্রমে যোগ দেন। দেশের নানান শহর ঘুরে 2 বছর পরে তিনি বাড়ি ফিরে আহমেদাবাদে নিজের কাকার চায়ের দোকানে যোগ দেন। কিন্তু মাত্র 2 সপ্তাহ বাড়িতে থাকে আবারও বেরিয়ে পড়েন আরএসএস হয়ে কাজ করতে। এবার যাত্রা আহমেদাবাদে। এই সময় তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় শাখায় তার রাজনৈতিক গুরু লক্ষণ রাও ইমানদার নামক এক সাংগঠনিক কর্মীরা তার সংস্পর্শে আসেন। ইমানদার তাকে সংঘের বাল স্বয়ংসেবক হিসেবে দলে নেন। এই সময় তিনি জনসংঘের নেতা বসন্ত গজেন্দ্র গরকর ও নাথালাল জগদার সংস্পর্শে আসেন। এরপর তিনি গুজরাটের রাজ্য মার্গ বহন করার ব্যবহার করে নিগমের ক্যান্টিনের কর্মচারী হিসেবে যোগ দেন, যতদিন না তিনি 1970 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন পূর্ণ সময়ের প্রচারক হিসেবে যোগ দেন। এই সময় তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1971 সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শেষ হলে মোদী আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। নাগপুরে প্রশিক্ষণের পর তাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দায়িত্ব দেওয়া হয়। 1975 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক ঘোষিত জরুরি অবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হলে মোদী গ্রেপ্তারি এড়াতে কখনো শিখ, কখনো বয়স্ক ব্যক্তির ছদ্মবেশে গোপনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার পুস্তিকা বিতরণ ও বিক্ষোভ সমাবেশ সংগঠিত করতেন এবং জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আন্দোলনে সামিল হন। এই সময় তিনি গুজরাট লোকসংঘ সমিতির নামক সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গুজরাটের বিভিন্ন আন্দোলনকারীদের মধ্যে সমন্বয় সাধন করেন। এই সময় তিনি গুজরাটি ভাষায় সংঘর্ষ মা গুজরাট নামে একটি বইও লেখেন। 1987 সালে আরএসএস থেকে বিজেপিতে। আহমেদাবাদের খানপুরে বিজেপির পার্টি অফিসে বছরের পর বছরে তিনি দলের কাজ করেছেন। এই সময় শঙ্কর সিনহা বাগেলা ও কেশুভাই প্যাটেল ভারতীয় জনতা পার্টির গুজরাট শাখার উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেও মুরলী মনোহর যোশীর কন্যা কুমারী শ্রীনগর একতা যাত্রা সংগঠিত করে রাজ্য শাখায় উল্লেখযোগ্য সংগঠক হিসেবে
উঠে আসেন নরেন্দ্র মোদী। 1988 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় জনতা পার্টির গুজরাট শাখার কার্যনির্বাহী সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এই পদে তার ভূমিকায় ভারতীয় জনতা পার্টি 1995 সালে গুজরাট বিধানসভা নির্বাচনে জয়লাভ করে। সেই বছরই মোদী ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদক নির্বাচিত হন। একই সঙ্গে হরিয়ানা ও হিমাচল প্রদেশ রাজ্যের পার্টির সাংগঠনিক কাজকর্মের দায়িত্ব সামলান। সেখান থেকেই ধাপে ধাপে পৌঁছে যান গান্ধীনগরের কুর্সিতে। 2001 সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের স্বাস্থ্য ভেঙে পড়ে এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও ভয়াবহ ভূমিকম্পের প্রশাসনিক দুর্বলতার অভিযোগ ওঠে। তখন পার্টির জাতীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীকে বিকল্প প্রার্থী হিসেবে তুলে ধরা হয়। পার্টির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানি মোদীর অনভিজ্ঞতা নিয়ে চিন্তিত থাকলেও প্যাটেলের সহায়ক হিসেবে গুজরাটের উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব নাকচ করে দেন মোদী। এরপরই 2001 সালের 7 অক্টোবর গুজরাটের 14তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ करें। से ऐसी अनुभूति होती है कि श्री नरेंद्र मोदी जी हमारे बीच के कार्यकर्ता हैं और भारतीय जनता पार्टी एक वैचार आधारित आइडियोलॉजिकल पार्टी है और इस वैचारिक आधार वाली पार्टी में कार्यकर्ता ही श्रेष्ठ माना गया है और कार्यकर्ता आधारित पार्टी है। आप जब हमारे पार्टी के जो हमारे सबसे बड़े थिंक टैंक रहे स्वर्गीय पंडित दीनदयाल उपाध्याय जी, उनका जो एकात्म मानववाद है, उस एकात्म मानववाद को पूरे अपने आप में किशोरावस्था से लेकर अब तक श्री नरेंद्र मोदी जी ने पूरी तरीके से उतारा है और उसी एकात्म मानववाद को उन्होंने आधार बना के राजनीति प्रारंभ किया। अपने सामाजिक कार्यकर्ता के रूप में जब वो एक प्रचारक का जीवन जी रहे थे, उसके बाद जब भारतीय जनता पार्टी के काम में वो आए और भारतीय जनता पार्टी के विभिन्न दायित्वों का निर्वहन करते हुए लगातार उनका उत्तरोत्तर जो विकास हुआ है उस आइडियोलॉजी के आधार पर हुआ है। वो अपने को मानते हैं कि हम उसी परंपरा के हैं जिस परंपरा से पंडित दीनदयाल उपाध्याय, स्वर्गीय अटल बिहारी वाजपेयी जैसे नेता निकले थे और उसका परिणाम यह है कि एक सफल मुख्यमंत्री भी वो साबित हुए। और गुजरात जिस स्थिति परिस्थिति में उस समय था, अपने मुख्यमंत्रित्व काल में उन्होंने गुजरात को एक नई दिशा और दृष्टि दी और पार्टी का जो एक सही दिशा और स्पष्ट नीति था उसको ग्राउंड लेवल पर वो ले गए और उसका परिणाम हुआ कि गुजरात की जनता ने लगातार उनको वहाँ सत्ता में रखा। पार्टी, हमारी पार्टी एक अखिल भारतीय पार्टी है, भारतीय जनता पार्टी। इसका स्वरूप पूरा आज देश में और विश्व स्तर पर ये सबसे बड़ा राजनीतिक दल के रूप में आज पहचान बना चुकी है। बाद में पार्टी को जब लगा कि एक हमारा कार्यकर्ता सफल मुख्यमंत्री हो चुका है, मुख्यमंत्री काल इसका सफलतम रहा है, राष्ट्रीय राजनीति में इनका पदार्पण होता है और आज राष्ट्रीय राजनीति में भी पूरे देश का आप देखेंगे कायाकल्प करने में जिस तरीके से ये लगे हैं। स्वर्गीय अटल बिहारी वाजपेयी ने जो एक ब्लूप्रिंट छोड़ा था, आधे अधूरे ब्लूप्रिंट को इन्होंने जो पूरा किया है और लगातार जो काम चल रहा और ख़ासकर गरीबों के लिए जो इनके गरीब कल्याणकारी योजनाएं हैं उसको धरातल पर जो इन्होंने उतारा है, वह आज़ादी के बाद अब तक मुझे लगता है एक अद्भुत काम है। ये प्रधानमंत्री के रूप में इन्होंने गरीबों के कल्याण के लिए अनवरत लगातार उस काम में आज भी वो लगे हुए हैं और अंत्योदय, अंतिम व्यक्ति का उदय कैसे हो, इस पर उनका रिसर्च होता है, उसी पर वो काम करते हैं। आज अगर 18 घंटा प्रधानमंत्री कार्यालय में वो काम कर रहे हैं, इसलिए कर रहे हैं कि अंतिम व्यक्ति का उदय हो जाए। सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास, यही तो मूल मंत्र है उनका। और भारतीय जनता पार्टी के इतने बड़े पद पर रहने के बाद भी आज भी वो एक सामान्य कार्यकर्ता के रूप में ही अपने को मानते हैं और भारतीय जनता पार्टी के देश में जितने भी कार्यकर्ता हैं उनको लगता है कि हमारे बीच का आदमी है और अब तो आम जनमानस को ये लगने लगा है कि ये नेता हमारे बीच का है। इसलिए आप देखेंगे कि लगातार कई राज्यों में हमको बहुमत मिल रहा है। आज गुजरात में विपक्षी दलों ने पूरा ताकत लगा दिया। क्या हुआ? आज भारतीय जनता पार्टी को एक ऐतिहासिक बहुमत के साथ वहाँ फिर जनता ले आई। ये सब नरेंद्र मोदी जी के कामों का, उनके अंदर उनका जो व्यक्तित्व है, राष्ट्रवाद का जो उनके अंदर एक पूट है, राष्ट्रीय पुनर्निर्माण के संदर्भ में जो उनका एक विचार है, उसे आज देश की जनता ने स्वीकार किया है। नरेंद्र मोदी जी का जो जहाँ तक सवाल है, मैं इतना कहना चाहूँगा कि जब वो मुख्यमंत्री रहे गुजरात के 13 साल तक, लंबे समय तक उन्होंने मुख्यमंत्री का पद संभाला और उसके बाद आज देश के प्रधानमंत्री हैं। हमारे उनके मुख्यमंत्रित्व काल में जिस प्रकार गोधरा कांड हुई और किस प्रकार से वहाँ पर उद्योगपतियों को केवल बढ़ाया गया और आज भी प्रधानमंत्री बनने के बाद भी उसी राह पर वो काम कर रहे हैं।
तो धार्मिक असहिष्णुता बढ़ी है और गुजरात में भी उनके मुख्यमंत्रित्व काल में धार्मिक असहिष्णुता की भावना थी। उन्होंने सांप्रदायिक राजनीति को ही आगे बढ़ाया और बिल्कुल उद्योगपतियों को अपने संरक्षण में उन्होंने आगे बढ़ाया। प्रधानमंत्री बनने के बाद भी अगर हम याद करें तो 2014 में हमारे देश के पूर्व प्रधानमंत्री मनमोहन सिंह का एक वक्तव्य था कि नरेंद्र मोदी का प्रधानमंत्री बनना देश के लिए घातक होगा। और आज हम देख पाते हैं, जरूर वो जनता का जनादेश उन्हें जरूर मिल रहा है, लेकिन राहुल गांधी के भी वक्तव्य को याद करेंगे आप तो ये क्रॉनी कैपिटलिज्म मतलब चंद उद्योगपतियों का ये और घोर पूंजीवाद को उन्होंने बढ़ावा देने का काम किया है। और किस प्रकार आज हम देख रहे हैं लगातार जो एक से एक बातें सामने आ रही है। अभी अडानी प्रकरण हम लोगों ने देखा कि किस प्रकार जनता के हित को ताक में रखकर कुछ चंद उद्योगपतियों को ही इस देश में बढ़ाने का उन्होंने प्रयास किया है और ये आज देश की जनता अब इस बात को समझने लगी है। গুজরাট মডেল ও বিতর্ক। একবার নয়, গুজরাটের চারবারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী 2001 সালে 7ই অক্টোবর থেকে 2014 সালের 21শে মে পর্যন্ত সামলেছেন গুজরাটের দায়িত্ব। মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকারিকরণ ও বিশ্বায়ন বিরোধী নীতির বিরুদ্ধে গিয়ে বেসরকারিকরণের নীতি গ্রহণ করেন। শুরু করেন গুজরাট মডেল। এই 13 বছরে যেমন এসেছে সাফল্য, তেমনি বিভিন্ন ইস্যুতে জড়িয়েছেন বিতর্কে। মুখ্যমন্ত্রীর আসনে বসার 5 মাসের মধ্যেই গোধরা কাণ্ড নড়িয়ে দেয় মোদী সরকারকে। 2002 সালে 27শে ফেব্রুয়ারি গোধরার কাছে বহু হিন্দু তীর্থযাত্রী ও শত শত যাত্রী সহ একটি ট্রেন আগুনে পুড়ে গেলে প্রায় 60 জনের মৃত্যু হয়। উগ্র মুসলিমদের দ্বারা এই অগ্নিসংযোগ করা হয়েছে এরকম খবর ছড়ালে গুজরাট জুড়ে মুসলিম বিরোধী দাঙ্গা শুরু হয়ে যায়। এই দাঙ্গায় 900 থেকে 2000 ব্যক্তির মৃত্যু হয় এবং কয়েক হাজার ব্যক্তি আহত হন। মোদী সরকার বড় শহরগুলিতে কারফিউ জারি করে, দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেয় এবং দাঙ্গা প্রতিরোধে সেনাও নামানো হয়। তবুও মানবাধিকার সংগঠন, বিরোধী দলগুলো গুজরাট সরকারের দাঙ্গা বিরোধী পদক্ষেপের সমালোচনায় সরব হয়। গোধরা কাণ্ড নিয়ে সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। গোধরা কাণ্ডে মৃত করসেবকদের দেহ আহমেদাবাদ নিয়ে যাওয়ায় মোদীর নির্দেশকে দাঙ্গায় উস্কানিমূলক পদক্ষেপ বলেও সমালোচনা করা হয়। দীর্ঘদিন মামলা চলার পর 2013 সালে মোদী সরকারকে গোধরা দাঙ্গায় ক্লিন চিট দেয় সুপ্রিম কোর্ট। দাঙ্গার কারণে ঘরে বাইরে মোদীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ বাড়তে থাকে। এমনকি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির দুই বন্ধু দল তেলেগু দেশম পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্রা কজগমও একই দাবি তোলে। অচল হয় লোকসভা। 2002 সালে গোয়াতে অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী সভায় মোদী ইস্তফা দিতে চাইলে পার্টি তা গ্রহণ করেনি। ওই বছরের 19 জুলাই মোদীর মন্ত্রিসভার একটি জরুরিকালীন সভার সিদ্ধান্তে গুজরাটের রাজ্যপালের কাছে ইস্তফা পেশ করলে বিধানসভা ভেঙে যায়। পরের বিধানসভা নির্বাচনে মোদীর নেতৃত্বে বিজেপি 182টির মধ্যে 127টি আসন দখল করে আবারও ক্ষমতায় আসে। দ্বিতীয় মুখ্যমন্ত্রিত্বকালে মোদী হিন্দুত্ব থেকে সরে গুজরাটের উন্নয়নের দিকে জোর দেন। এই সিদ্ধান্তে গুজরাটের ভারতীয় কিষাণ সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলির প্রভাব হ্রাস পায়। মোদী তার মন্ত্রিসভা থেকে গোর্ধান জাদাফিয়া এবং বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য স্তরের প্রধান প্রবীণ তেগারিয়াকে সরিয়ে দেন। ভারতীয় কিষাণ সংঘ কৃষকদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে মোদী তাদের রাজ্য সরকার দ্বারা প্রদত্ত বাড়ি থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। তিনি গান্ধীনগরে 200টি বেআইনি মন্দির ভেঙে দেওয়ার নির্দেশ দেন। গুজরাটকে শিল্পে বিনিয়োগের একটি আকর্ষণীয় স্থানে পরিণত করেন। 2007 সালে ভাইব্রান্ট গুজরাট সমাবেশে নির্মাণ কার্যে 6.6 ট্রিলিয়ন টাকা বিনিয়োগের চুক্তি হয়। অর্থনৈতিক উন্নয়নে মোদীর নজরে থাকলেও বিভিন্ন সময় তাকে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের জন্য সমালোচিত হতে হয়। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দাঙ্গা পরবর্তী সময় মোদীকে গুজরাটের সমস্ত নাগরিককে সমান চোখে দেখার অনুরোধ করেন এবং তার পদত্যাগ দাবি করেন। 2004-এ লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর বাজপেয়ী হারের জন্য 2002 গুজরাট দাঙ্গাকেই দায়ী করেন এবং স্বীকার করেন দাঙ্গার পর মোদীকে না সরানো ভুল পদক্ষেপ ছিল।
2007-এ গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচারককে তাদের প্রধান হাতিয়ার করে। 2006 সালে 18 জুলাই মোদী সন্ত্রাসবাদ বিরোধী কঠোর আইন প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্তহীনতার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর তীব্র সমালোচনা করেন। 2006 সালে মুম্বাইয়ের বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারগুলিকে সন্ত্রাসবাদ বিরোধী কঠোর আইন প্রণয়নের অনুমতি প্রদানের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানান। এই সময় তিনি 2001 সালে সংসদ হামলার প্রধান অভিযুক্ত আফজল গুরুর মৃত্যুদণ্ডের দাবি জানান। 2008 সালের নভেম্বরে মুম্বাই সন্ত্রাসবাদী হামলার পর মোদী গুজরাটের 1600 কিলোমিটার লম্বা সমুদ্র উপকূলের নিরাপত্তা জোরদার করেন। 2007 সালে জুলাইয়ে মোদী মুখ্যমন্ত্রীর পদে টানা 2063 দিন থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘতম মেয়াদের রেকর্ড গড়েন। 2007 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি আবারও গুজরাট দখল করে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন মোদী। তৃতীয়বার ক্ষমতায় এসে ভূগর্ভস্থ জল সংরক্ষণ জোর দেন মোদী। তার জন্য অসংখ্য ছোট বাঁধ নির্মাণ করা হয়। এতে গুজরাটের দেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বিটি তুলার চাষ শুরু হয়। ফলে গুজরাটে কৃষির বৃদ্ধির হার 2007 সালের মধ্যে 9.6% এবং 2010 সালের মধ্যে বার্ষিক কৃষি বৃদ্ধির হার দেশের মধ্যে সর্বোচ্চ 10.97% হয়। রাজ্যের সমস্ত গ্রামে বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করেন। তবে মোদীর গুজরাট মডেল এবং উন্নয়ন নিয়ে উঠেছে অনেক বিতর্ক। মোদী সরকার ভাইব্রেন্ট গুজরাট স্লোগানের মাধ্যমে গুজরাটকে একটি চলমান উন্নয়নশীল এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাজ্য হিসেবে তুলে ধরার চেষ্টা করে। যদিও সমালোচকরা গুজরাটে মানবোন্নয়ন, দারিদ্র দূরীকরণ, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে অনগ্রসরতার অভিযোগ তোলেন। রাষ্ট্রবৈজ্ঞানিক ক্রিস্টোফ জেফারটল তিনি দাবি করেছেন, গুজরাটের উন্নয়ন শুধু শহুরে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। গ্রামীণ ও নিম্নবর্গের মানুষেরা আরো বেশি করে পিছিয়ে পড়েছে। তার মতে মোদীর শাসনকালে দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিবিদ অমর্ত্য সেন মোদী প্রশাসনের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। যদিও ভিন্ন মত ছিল। অর্থনীতিবিদ অরবিন্দ পানগারিয়া এবং জগদীশ ভগবতীর মতে মোদী জামানায় গুজরাটের শিক্ষা এবং স্বাস্থ্যের বিভিন্ন সামাজিক সূচকগুলি দেশের অন্যান্য রাজ্যের তুলনায় দ্রুত হারে বৃদ্ধি পেয়েছিল। মুসলিম ভোট টানতে 2011 সালের শেষের দিকে মোদী মিশন সম্ভাবনা শুরু হয়। মিশনের অংশ হিসেবে বেশ কয়েকবার উপবাস অনশনও করেন। 2011 সালে 17 সেপ্টেম্বর আহমেদাবাদ শহরে 3 দিনের অনশন নিয়ে এই কর্মসূচি শুরু হয়। 26টি জেলা এবং 8টি শহরে 36 বার অনশন কর্মসূচি অংশগ্রহণ করেন মোদী। তবু এই কর্মসূচি মুসলিম সম্প্রদায় ভালোভাবে নিতে পারেনি। 2012 সালে বিধানসভা নির্বাচনে মণিনগর থেকে 86,373টি ভোটে জিতে চতুর্থবারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। যদিও সেই মেয়াদ পূর্ণ করা হয়নি নরেন্দ্র মোদী। 2014 সালে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পরই বিজেপি মোদীকে প্রধানমন্ত্রীর পদে বসায়। 21শে মে গুজরাটের মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন তিনি। মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে মোদীর কাজ নিয়ে যেমন উচ্ছ্বসিত পদ্মসেবীর, তেমনি বিরোধী দলগুলিও সরব হয়েছে সমালোচনায়। কি বলছেন তারা শুনে নেব। যে ভারত একটা দরিদ্র ভারত, যে ভারত ভিক্ষে করে খাওয়া ভারত, গমের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল ভারত, অন্যান্য জিনিসের ওপর নির্ভরশীল ভারত, সেই ভারতকে আত্মনির্ভর ভারত করবার যে প্রতিজ্ঞা নিয়ে মোদিজি কাজ করছে, মাত্র 7 বছরে তিনি সেই চমৎকার করে দেখিয়েছেন। আজ ভারত দাতা, গ্রহীতা শুধু নয়, সেই কারণে আজ বিশ্বের সমস্ত রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত নিবিড়, এবং সম্পর্ক শুধু নিবিড় নয়, আজকে G20-র মাথা হচ্ছে নরেন্দ্র মোদী। আজকে সারা বিশ্বের বড় বড় রাষ্ট্র ভারতের উপর নির্ভরশীল। আজ ভারত সামরিক ক্ষেত্রে যে প্রগতি করেছে, আগে লোকের তৈরি করা খারাপ অস্ত্র ভারত কিনত, ব্যবহার করা অস্ত্র ভারত কিনত, আজ ভারত নিজে এমন সমস্ত অস্ত্র, এমন সমস্ত হেলিকপ্টার, এমন সমস্ত বিমান বানাতে শুরু করেছে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে, মেড ইন ইন্ডিয়ার মাধ্যমে, যে এক অনন্য
সেই কারণে আজ জগৎ জুড়ে ভারত একটা ছাপ তৈরি করে ফেলেছে। 15 লক্ষ টাকা থেকে শুরু করে বছরে 2 কোটি মানুষের চাকরি থেকে শুরু করে দ্রব্যমূল্য যেগুলো বেসিক মানুষের দরকার সেগুলো কোনোটাই হলো না। এখন তিনি বিভিন্ন জায়গায় যেগুলো জনহিতকর কাজ সেখান থেকে টাকা কেটে নিচ্ছেন। 100 দিনের কাজে টাকা কমে যাচ্ছে, সমস্ত জায়গায় টাকা কমিয়ে দিচ্ছেন। চটকদারি বক্তৃতায় তিনি কিন্তু হেডমাস্টার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কাজের দিক থেকে যদি ধরা যায়, বলছেন ভারতবর্ষের 5th গ্রেট বড় ইকোনমি হতেই পারে। যে দেশের লোকসংখ্যা পৃথিবীর বোধহয় ডেন্সিটি অফ পপুলেশন এখন ভারতবর্ষ চীনকে ছাড়াতে চলেছে, সে দেশের ইকোনমি বড় হবে না ছোটো হবে নাকি? এটা কোনো ওনার ম্যাজিক না, এটা ওনার ম্যাজিক না, ইট ইজ অবভিয়াস এটা। এবং ভারতবর্ষের আজকে জিডিপি গ্রোথ থেকে শুরু করে সবই এমন একটা জায়গায়, প্রতিদিনই রিজার্ভ ব্যাংকের বেড়ে যে আমাদের পরিস্থিতি কী, আমরা ওদের যে টার্গেট দিয়েছিল ওরা তার ধারে কাছে পৌঁছতে পারছে না, সবসময় নেগেটিভ চলছে। অতএব দেশের উন্নয়ন বিশেষ কিছু হয়তো করতে পারেননি এতদিন সময় পেলেও, একেবারে নিরঙ্কুশ প্রাধান্য পেয়েও কিন্তু কিছু করতে পারলেন না। সেটা কিছুটা হয়তো করতে পারে, তা আমি বলতে পারবো না, অতটা আমার ডিটেলস জানা নেই। কিন্তু एज ए प्राइम मिनिस्टर ही इज कम्प्लीटली ए फेलियर। देखिए, नरेंद्र मोदी जी जो है उनका काम करने का शैली जो है वो अपने आगे किसी को कुछ समझते नहीं है। आज उनके मंत्रिमंडल में ही देख लीजिए, किसी का चलता है, जो पीएम बोलता है वही होता है। लाख इतना मंत्री है, कहने को रेल मंत्री है, उड्डयन मंत्री है, गृह मंत्री है, रक्षा मंत्री है, लेकिन किसी का कुछ चलता नहीं। इनका डिक्टेटरशिप है, और ये डिक्टेटरशिप चूँकि इनके डीएनए में है। कारण है कि ये आरएसएस से ये पैदा हुए हैं, और आज आरएसएस के ये कैडर है। और आज जो देश में, भारत में जो एजेंडा चल रहा है वो आरएसएस का चल रहा है। आम जनता के लिए राहत पहुंचाने का क्या काम किया इन्होंने? झूठ बोलकर सत्ता में आया, यूपीए सरकार की कमियों को गिनाकर, महंगाई, ये वो, लंद फंद, भ्रष्टाचार, कहाँ? आज क्या स्थिति है? सिर्फ 4-5 पूंजीपति को आप मोटा कर रहे हो, और बाकी जनता को आप एकदम खाना तक उसको सही से नसीब नहीं है। 5 केजी चावल आप देते हैं तो क्या आप अपना घर से देते हो? क्या पहले नहीं दिया जाता था? लेकिन कभी किसी प्रधानमंत्री ने यह नहीं कहा कि मैं देता हूँ, किसी नेता ने यह नहीं कहा कि मैं देता हूँ। हाँ, मेरी सरकार देती है, ये बोलना चाहिए। लेकिन मोदी जी मैं क्या कर रहे हैं? और आज क्या है? आज देश किस जगह पर खड़ा है? नफ़रत का बाज़ार गर्म है। इस नफ़रत के बाज़ार को ठंडा करने के लिए हमारे नेता राहुल जी भारत जोड़ो यात्रा निकाला। क्यों निकाला? क्या ज़रूरत पड़ा? ज़रूरत है इस चीज़ की, जो आपस में यहाँ विभिन्न जाति, विभिन्न संप्रदाय, विभिन्न धर्म के लोग यहाँ हैं, इस आपस में फूट पैदा करने का इन्होंने राजनीति किया। और आप एक तरफ बात करते हो कि मैं सबका साथ, सबका विकास और सबका विश्वास, ये गलत है। ये आप सबका विश्वास और सबका साथ आप नहीं ले रहे हैं, आप सिर्फ आरएसएस का एजेंडा चला रहे हैं। जो आरएसएस जो चाहता है इस देश को उस कगार पर आप ला रहे हैं। लेकिन यहाँ जो और पार्टियां हैं जिसको देश से मोहब्बत है, यहाँ के लोगों से मोहब्बत है, वो ऐसा कभी होने नहीं देंगे। आखिरी दम तक लड़ते रहेंगे। ষোড়শ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে দিল্লির মসনদে বসেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি 2014 সালে ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। मैं नरेंद्र दामोदर दास मोदी
ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता का अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। 2014 সাল থেকে টানা দুবার লোকসভা ভোটে জিতে 8 বছর ধরে একইভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দখল করে রেখেছেন কুর্সি। মোট প্রদত্ত ভোটের মধ্যে বিজেপি প্রাপ্ত ভোটের হার ছিল 31%, যা বিজেপির বিজিত আসনের সংখ্যার তুলনায় আপেক্ষিকভাবে কম। 1984 সালের পর এই প্রথম কোনো রাজনৈতিক দল একক ক্ষমতায় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং প্রথমবার লোকসভায় একক শক্তিতে সরকার গঠন করে। বিজেপির জনসমর্থনের ভিত্তি ছিল হিন্দিভাষী উত্তর মধ্য ভারত। বিজেপির জয়ের বিশালতা অধিকাংশ মতামত বা বুথ ফেরত সমীক্ষার মাধ্যমেও অনুমান করা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বিজেপির জয়ের অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এবং আগের মেয়াদে কংগ্রেসের দুর্নীতির ইস্যুগুলিকে। বিজেপির দলে চিরকালীন উচ্চবর্ণ এবং উচ্চবিত্ত সমর্থনের ভিত্তিকেই এবার ধরে রেখে মধ্যবিত্ত দলিত ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের সমর্থন পেতে সমর্থ হয়েছিল। মুসলমানদের মধ্যে বিজেপির সমর্থনের হার কম। মুসলমান ভোটারদের মাত্র 8% বিজেপিকে ভোট দিয়েছিলেন। ভোটারদের সংগঠিত করতে এবং তাদের মধ্যে থেকে ভোটার টার্ন আউট বাড়াতেও বিজেপি সমর্থ হয়েছিল। প্রধানমন্ত্রীর পদে বসার পর একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে প্রধানমন্ত্রীর জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, সুকন্যা সমৃদ্ধি যোজনা, গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, জীবন জ্যোতি বীমা যোজনা এবং প্রধানমন্ত্রীর মুদ্রা ঋণ প্রকল্প অন্যতম, যেখানে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে দরিদ্র পরিবারকে স্বাস্থ্য বীমা, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কিস্তি এবং 60 বছর বয়সের পরেও পেনশন দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে প্রতিটি পরিবারকে ব্যাংকিং সুবিধা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর এই যোজনা 2014 সালে শুরু হয়েছিল। জনধন যোজনায় পরিবারের 2 সদস্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন। জনধন অ্যাকাউন্টে টাকা জমা বা তোলার জন্য কোনো চার্জ লাগবে না। এই অ্যাকাউন্টগুলিতে কোনো চার্জ ছাড়াই তহবিল ট্রান্সফার করা যায়। আয়ুষ্মান ভারত প্রকল্প। আয়ুষ্মান ভারত প্রকল্পটি 2018 সালে চালু হয়েছিল। এতে দরিদ্র পরিবারকে স্বাস্থ্য বীমা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে 50 কোটি ভারতীয় গুরুতর রোগে বার্ষিক 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাচ্ছেন। এটি সরকারি মেডিক্লেম। আবাস যোজনা। প্রধানমন্ত্রীর আবাস যোজনা 2015 সালে চালু হয়। এই প্রকল্পের অধীনে গৃহঋণের সুদে ভর্তুকি দেওয়া হয়। এই স্কিমের মাধ্যমে প্রতিটি পরিবার 2.60 লক্ষ টাকার সুবিধে পায়। এই স্কিমে প্রাপ্ত পরিমাণ ও ভর্তুকি সরাসরি এবং প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টে আসে, যা আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে হয়। কিষাণ সম্মান নিধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পের অধীনে 2 হেক্টর বা তার কম জমি আছে এমন কৃষকদের 3 কিস্তিতে 6,000 টাকা সাহায্য দেয়। এই পর্যন্ত 11টি কিস্তি এসেছে। শীঘ্রই 12তম কিস্তি ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে। সুকন্যা সমৃদ্ধি যোজনা। কন্যাদের জন্য 2015 সালে মোদী সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু করেছিল। এই পোস্ট অফিস প্রকল্পের মাধ্যমে 10 বছরের কম বয়সী কন্যাদের অ্যাকাউন্টে তাদের পিতামাতার নামে খোলা যায়। এতে সর্বোচ্চ 7.6% সুদ পাওয়া যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনা 21 বছরে ম্যাচিওর হয়। এই স্কিমের মাধ্যমে 64 লক্ষ তহবিল তৈরি করা যায়। গরিব কল্যাণ অন্ন যোজনা। করোনা মহামারীর কারণে 2020 সালে লকডাউনের সময় জনগণকে খাদ্য সরবরাহে উদ্যোগ নেয় মোদী সরকার। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে 5 কেজি রেশন দেওয়া হয়। দেশের 80 কোটির বেশি দেশবাসী এই প্রকল্পে সুবিধে পেয়েছেন।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। মোদী সরকার নিয়ে এসেছে দুটি বীমা প্রকল্প, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় আপনি বার্ষিক মাত্র 12 টাকা প্রিমিয়াম দিয়ে যাতে 2 লক্ষ টাকা পর্যন্ত কভার পেতে পারেন। একই সময় আপনি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার মাধ্যমে বার্ষিক 436 টাকা দিয়ে 2 লাখেরও বীমা পেতে পারেন। মুদ্রা লোন যোজনা। যুবকদের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ প্রকল্প চালু করেছে মোদী সরকার। যারা নিজেদের ব্যবসা শুরু করতে চান তারা এই স্কিমের মাধ্যমে 3টি বিভাগে সহজেই 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। যে কোনো ব্যবসা শুরু করার জন্য এই ঋণ দেওয়া হয়। শ্রমযোগী মানধন যোজনা। এটি অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের পেনশন দেওয়ার একটি প্রকল্প। এতে 18 থেকে 40 বছর বয়সী শ্রমিকরা রেজিস্টার করতে পারেন। 55 থেকে 200 টাকা মাসিক আবেদনের ভিত্তিতে 60 বছর বয়সের পরে এই স্কিমে মাসিক 3000 টাকা পেনশন দেওয়া হয়। বেটি বাঁচাও বেটি পড়াও। কন্যা সন্তান বাঁচান, কন্যা শিশুকে পড়ান। এটি মোদী সরকারের একটি সামাজিক প্রচার অভিযান, যার লক্ষ্য হলো কন্যা সন্তানের জন্য কল্যাণমূলক পরিষেবা প্রদানের দক্ষতা বৃদ্ধি তথা সচেতনতা সৃষ্টি। এই যোজনাটি প্রথমে উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, পাঞ্জাব, বিহার ও দিল্লিতে শুরু করা হয়েছিল। এই যোজনার প্রাথমিক লক্ষ্য ছিল লিঙ্গ বৈষম্যের অনুপাত হ্রাস করা। এটি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তথা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা যৌথভাবে চালানো একটি জাতীয় উদ্যোগ। এই উদ্যোগে প্রাথমিকভাবে সমগ্র দেশের 100টি জেলাকে ধরা হয়েছিল, যেসব জেলার লিঙ্গ বৈষম্যতার অনুপাত বেশি। 2014 সালের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যা ভ্রূণ হত্যা নির্মূলকরণের জন্য ভারতবাসীকে আহ্বান জানিয়েছিলেন ও এই সম্পর্কীয় অপরাধ নির্মূল হেতু ভারতীয় নাগরিকদের প্রস্তাবনা আহ্বান করেছিলেন। নমামি গঙ্গে প্রকল্প। গঙ্গা নদীর পুনরুজ্জীবন এবং গঙ্গা সংস্কারের জন্য নমামি গঙ্গে নামে এক সুসংহত গঙ্গা সংরক্ষণ অভিযান চালু করেছে। গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ ও নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যেই চালু হয় এই অভিযান। গঙ্গা নদীকে পরিচ্ছন্ন করে তোলার জন্য 2019 থেকে 20 অর্থবর্ষ পর্যন্ত 200,000 কোটি টাকার ব্যয় এই প্রস্তাব কেন্দ্রীয় সরকার করেছে, মন্ত্রিসভায় তা অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের বাজেট বরাদ্দ এর ফলে 4 গুণ বৃদ্ধি পাবে এবং এর 100% কেন্দ্রীয় প্রকল্প হিসেবে কেন্দ্রীয় সরকার বহন করবে। গঙ্গা পুনরুজ্জীবনের কাজের চ্যালেঞ্জটি বহুক্ষেত্রিক, বহুমাত্রিক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট। 2019 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় জলজীবন মিশনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিভিন্ন প্রান্তিক এলাকায় পানীয় জলের ব্যাপক সমস্যা রয়েছে। পরিশ্রুত জল সংগ্রহের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয় বাসিন্দাদের। এই সমস্যা দূর করার জন্যই 2024 সালের মধ্যে গ্রামীণ ভারতের প্রতি ঘরে ঘরে কল থেকে জল পড়বে, এমনই লক্ষ্য নিয়েছেন মোদী সরকার। তবে শুধু কেন্দ্রীয় সরকার নয়, প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগকে এগিয়ে দিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি এই প্রকল্পকে সাফল্যমণ্ডিত করে তুলতে যে সকল কর্মী দিনরাত কাজ করে চলেছেন তাদেরও ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তবে শুধু প্রকল্পতেই থেমে থাকেনি নমো। জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় কেন্দ্রের মোদী সরকার। বাতিল করা হয় সংবিধানের 370 ধারা। জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠন করে রূপ দেওয়া হয় কেন্দ্রশাসিত অঞ্চলে। পাশাপাশি লাদাখকেও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে কেন্দ্র। এদিকে 2018 সালে 21শে মার্চ সবরমতী রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট বোর্ড দ্বারা অনুমোদিত হয়েছিল অটল ব্রিজ প্রকল্পটি, যার আনুমানিক বাজেট 74 কোটি টাকা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামানুসারে সেতুটির নামকরণ করা হয়। 300 মিটার দীর্ঘ সেতুটি শুধুমাত্রই পথচারীদের ও সাইকেল আরোহীদের জন্যই তৈরি করা হয়েছে, যা আহমেদাবাদের সবরমতী নদীর পূর্ব ও পশ্চিম দিককে সংযুক্ত করেছে। নরেন্দ্র মোদীর 9 বছরের প্রধানমন্ত্রিত্বকালে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল করোনা মহামারী মোকাবিলা করা। কোভিড মোকাবিলায় দ্রুত টিকাকরণের সাফল্য হিসেবে সারা বিশ্বের কাছে নজির করেছে ভারতবর্ষ। করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণ আনতে টিকাকরণে 100 কোটির মাইলফলক ছুঁয়েছে ভারত। করোনা ব্যাধিকে নির্মূল করতে 2021 সালের 16 জানুয়ারি দেশে প্রথম টিকাকরণ কর্মসূচি শুরু হয়। মহামারী থেকে মুক্তি পেতে শহর থেকে গ্রাম, এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলে ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন সরবরাহের কাজ শুরু করে মোদী সরকার। 2021 সালের 21শে জুন থেকে 18 বছরের ঊর্ধ্বে সকল ভারতীয় নাগরিকদের বিনামূল্যে টিকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
এরপর ধীরে ধীরে 12 থেকে 17 বছর বয়সীদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয়। তবে শুধু দেশের টিকাকরণেই সাফল্য লাভ নয়, একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে অতিমারি মোকাবিলায় বাংলাদেশ, নেপাল, ভুটান, আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা সহ বিশ্বের একাধিক দেশে কোভিড টিকা সরবরাহে অগ্রণী ভূমিকা নিয়েছিল মোদির ভারতবর্ষ। এছাড়াও জনগণের বিপদে ত্রাতা হিসেবে সর্বদা কার্যকরী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। 2021 সালে আফগানিস্তানে দ্বিতীয়বারের জন্য তালিবান শাসন কায়েম হওয়া থেকে শুরু করে 2022 সালে 26শে ফেব্রুয়ারি রুশ ইউক্রেন যুদ্ধ বাতলে সে দেশে আটকে থাকা প্রবাসী ভারতীয় নাগরিক, ডাক্তারি পড়ুয়াদের যুদ্ধ তৎপরতায় বিমানে করে দ্রুত দেশে ফেরানোর বন্দোবস্ত করে মোদী সরকার। পরিশেষে বলা যেতে পারে 2014 সাল থেকে বর্তমান সময়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার একের পর এক জনহিতকর কাজে বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনেতার তকমা অর্জনের দাবি রাখে। Together we will make India stronger and more prosperous. এই যে বিগত বছরগুলোয় যেখানে তিনি কেন্দ্রের সরকারের ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী হিসাবে, সেখানে মানুষকে যা বলেছিলেন সে মানুষকে সেটা দিতে পারেননি, বিভ্রান্ত করেছেন। ফলে সেখানে সার্থকতার তো কোনো প্রশ্নই নেই। সুতরাং সবটাই ব্যর্থতা, কারণ মানুষের জন্যই সরকার তো আলাদা কিছু না, মানুষের সরকার। বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। তা মানুষের সরকার যদি মানুষের জন্যই কিছু না করেন, মানুষকে যেটা বলা হয়েছিল যে কথাগুলো বলা হয়েছিল যে তাদের সমর্থনে এই কাজগুলো করবেন, সে 2 কোটি বেকারের চাকরি থেকে শুরু করে 15 লক্ষ টাকা, মানে কোনোটাই হয়নি। এবং যে জিএসটি নিয়ে যত বড় বড় কথা বলেন, আমার তো মনে হয় যে একটাও কোনো সার্থকতা नहीं। नरेंद्र मोदी जी के नेतृत्व में भारत की गिनती होती है, भारत के इम्पोर्टेंस को लोग समझते हैं। आप कोई सोच सकता था कि G20 समूह की अध्यक्षता करने का मौका भारत को मिलेगा? माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में ये भी सौभाग्य भारत को प्राप्त हुआ। और पहले कहते थे कि विकास का जो मॉडल है वो गरीबों का विकास और औद्योगिकरण दोनों एक साथ नहीं हो सकता। पर नरेंद्र मोदी जी ने जो गुजरात में मॉडल दिखाया था कि गरीबों के लिए जो योजनाएं शुरू की थी, उनकी देश विदेश में चर्चा हुई थी, और जो इंडस्ट्रियल इन्वायरमेंट भी बनाया था, जो अनुकूल बनाया था, जो गुजरात मॉडल जिसे कहते हैं डेवलपमेंट का, तो वो एक बड़ा शानदार उदाहरण था। उसे उन्होंने राष्ट्रीय पटल पर भी बहुत ही शानदार तरीके से उतारा। अब आप देखें कि किसने कभी सोचा था कि गरीबों का भी इलाज उन्हीं अस्पतालों में होगा जहां अमीरों का होता है। अब आयुष्मान योजना माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में ही संभव हुआ कि जब सारे गरीबों का भी इलाज अब अच्छे अस्पतालों में संभव है। इसी तरीके से बहुत सारी योजनाएं हैं, प्रधानमंत्री आवास योजना, और बहुत प्रैक्टिकल प्रधानमंत्री जी की योजनाएं रहती हैं। अगर घर है तो उसमें टॉयलेट भी होना चाहिए। ये सिर्फ नहीं कि एक ढांचा खड़ा कर दिया। तो प्रधानमंत्री जी ने जिस तरीके से कोविड काल में भी देश का नेतृत्व किया, हमारी आबादी जितनी बड़ी थी और जिस तरीके से वर्ल्ड हेल्थ ऑर्गेनाइजेशन का फोरकास्ट था कि भारत की पता नहीं कितनी बड़ी आबादी, करोड़ों लोग की मौत हो जाएगी, लेकिन जिस तरीके से कोविड वैक्सीनेशन चला, दुनिया का सबसे बड़ा वैक्सीनेशन, मुझे लगता है 220-25 करोड़ लोगों को वैक्सीन लगाना कोई आसान कार्य नहीं था। और कोविड के काल में इन्होंने नेतृत्व करके देश को निकाला। तो ये प्रधानमंत्री जी के चमत्कारिक नेतृत्व का, उनकी क्षमता का, उनके स्टेट्समैनशिप का, उनकी थिंकिंग का, उनके लीडरशिप का विजन है कि भारत तमाम विषम और विकट परिस्थितियों के बावजूद भी आज पूरे अंतर्राष्ट्रीय पटल पर बड़े मजबूती से खड़ा है। কাটার মুকুট। জওহরলাল নেহেরু বা ইন্দিরা গান্ধীকেও পেছনে ফেলে দিয়েছেন নরেন্দ্র মোদী। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন 5829 দিন, নেহেরু 6130 দিন। সেখানে মোদীর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর গদিতে 7805 দিন হয়ে গিয়েছে। রেকর্ড গড়লেও প্রধানমন্ত্রীর হট সিটে বসেই প্রথম 9 বছরে কম বিতর্ক তারা করেনি তাকে। সে নোটবন্দি, কালো টাকা দেশে ফেরানো, মেহুল চোকসি, বিজয় মালিয়া, নীরব মোদীদের দেশ ছেড়ে পালানো বা সর্বশেষ বিবিসির দপ্তরে সিবিআই হানা, একের পর এক বিতর্ক ছায়াসঙ্গী হয়েছে তার। প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হয়েই নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন দেশ বিদেশে থাকা ব্ল্যাক মানি ফিরিয়ে আনবেন। ये काला धन वापस आना चाहिए, ये चोर लुटेरों से 1-1 रुपया वापस लेना चाहिए। इस रुपयों पर जनता का अधिकार है कि नहीं है? ये रुपया जनता के काम आना चाहिए। अरे एक बार ये जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना,
भी हम रुपये ले आए ना, तो भी हिंदुस्तान के एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए भी मिल जाए। সেই লক্ষ্যেই তার প্রথম সবথেকে বড় পদক্ষেপ ছিল নোটবন্দি। 2016 সালে 8ই নভেম্বর নোটবন্দি ঘোষণা করেন মোদি। গোটা দেশে হইচই পড়ে যায়, কিন্তু এই নোটবন্দি করে মোদির লক্ষ্য সফল হয়নি বলেই দাবি বিরোধীদের। হয় বিস্তর সমালোচনাও। বিরোধীদের দাবি সমস্ত কালো টাকা ফেরাতে ব্যর্থ হয়েছে মোদি সরকার। এই নোটবন্দি নিছক সাফল্যের অভাব এবং অর্থনীতিতে যে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছে তার জন্য এটি মোদি সরকারের ব্যর্থতা তালিকায় শীর্ষে থাকবে। বিদেশের বিজনেস স্কুলগুলোতে নোটবন্দির ব্যর্থতা এখন সতর্কতামূলক গল্প হিসেবেও পড়ানো হয়। কিষাণ বিকাশ জনধন যোজনার মতো একাধিক কর্মসূচিও নিলে মোদির প্রধানমন্ত্রিত্বকালে দেশের কৃষকদের আত্মহত্যার হার বেড়েছে। মোদি সরকার কোনো পরিকল্পনা ছাড়াই গম ডাল আমদানি করেছে, যার ফলে দেশীয় পণ্যের দাম কমছে। মোদি সরকার প্রণোদিত নতুন কৃষি আইন নিয়ে উত্তাল হয়ে ওঠে দেশ। কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির রাজপথে আমরণ ধর্ণা অনশনে সামিল হন দেশের কৃষকরা। উত্তাল হয়ে ওঠে সংসদ। আন্দোলন করতে গিয়ে প্রাণ হারান বহু কৃষক। সমালোচনার ঝড় তোলে বিরোধীরা। অবশেষে পিছু হটে কৃষি আইন বাতিল করতে বাধ্য হয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মোদী সরকারের আরেক বড় ব্যর্থতা এবং বিতর্ক হলো রাফাল চুক্তি। ফ্রান্সের কাছ থেকে রাফাল জেট কেনার সময় বিপুল পরিমাণ বেআইনি কাটমানি এক মধ্যস্থতাকারীকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে মোদী সরকারের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, অনেক বেশি দামে রাফাল কিনেছে ভারত। শুধু তাই নয়, রাফাল তৈরির দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া নিয়েও বিতর্ক হয়। মামলা করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তারপর রাফাল নিয়ে নতুন বিতর্ক সামনে আসে। অভিযোগ, ভারত সরকারের এক ঘনিষ্ঠ ব্যক্তিকে বিপুল পরিমাণ ঘুষ বা কাটমানি দেওয়া হয়েছিল রাফাল কেনা বেচার জন্য। সেল অ্যাকাউন্টে সেই টাকা দিয়েছিল ভারত সরকার। মিডিয়া পার্ট নামে এক ফরাসি সংবাদ মাধ্যম এই অভিযোগ সামনে আনে। কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল নিশানা করে মোদী সরকারকে। ফরাসি সংবাদ মাধ্যম মিডিয়া পার্টের রিপোর্টে বলা হয়, ফ্রান্সের সংস্থার কাছ থেকে রাফাল কেনার সময় এক ভারতীয় দালালের মাধ্যমে ভারত সরকার চুক্তি করেছিল। মধ্যস্থতাকারী ওই ব্যক্তির নাম সুসেন গুপ্ত। মধ্যস্থতা করার জন্য ভারত সরকার তাকে 75 লাখ ইউরো বা 64 কোটি 29 লক্ষ টাকা ঘুষ বা কাটমানি দিয়েছিল। যে পদ্ধতিতে ওই টাকা দেওয়া হয়েছে তাও বেআইনি বলেই অভিযোগ। রিপোর্টের দাবি, সুসেন এর আগেও অগস্তার কাছ থেকে হেলিকপ্টার কেনার সময় একইভাবে কাটমানি নিয়েছিল। সেল কোম্পানির মাধ্যমে টাকার লেনদেন হয়েছিল। রিপোর্টে বলা হয়, এই সেল কোম্পানি নকল ইনভয়েস চালান পর্যন্ত তৈরি করেছিল, যেখানে তারা অন্য কারণে ভারত সরকারের কাছ থেকে টাকা নিচ্ছে বলেই দেখানো হয়েছিল। ফরাসি সংবাদ মাধ্যম দাবি করেছে 2018 সালে এই সমস্ত তথ্য এবং সিবিআইয়ের হাতে এসেছিল, কিন্তু বিষয়টি নিয়ে তদন্ত এগোয়নি। ফ্রান্সের ডাসল্ট অ্যাভিয়েশনের সঙ্গে 36টি রাফাল কিনতে 59,000 কোটি টাকায় ভারত চুক্তিবদ্ধ হয় 2016 সালে। তার আগে কংগ্রেস সরকার এই সংস্থার সঙ্গেই 79,000 কোটিতে 126টি রাফাল কেনার জন্য আলোচনা প্রায় চূড়ান্ত করে ফেলেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই খসড়া চুক্তি বাতিল করে নতুন চুক্তি করেন। ওই চুক্তিতেই দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয় বিরোধীরা। রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে বঞ্চিত করে প্রধানমন্ত্রীর কাছে শিল্পপতি মুকেশ আম্বানির সংস্থাকে সুবিধে পাইয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। এই নিয়ে শীর্ষ আদালতে দায়ের হয় একাধিক মামলা। 2019 সালে 14 ডিসেম্বর সরকারের দেওয়া গোপন তথ্যের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট সরকারকে ক্লিন চিট দেয়। এছাড়াও নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার অভিযোগ উঠেছে। মিডিয়াকে মোদী সরকার দাসে পরিণত করেছে বলেও অভিযোগ। যে সংবাদ মাধ্যম মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছে তাদেরই কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। তার সর্বশেষ উদাহরণ বিবিসির দিল্লির অফিসে ইনকাম ট্যাক্স রেড। সম্প্রতি মোদীকে নিয়ে একটি বিতর্কিত তথ্যচিত্র তৈরি করছে বিবিসি। তারপরেই চলতি সপ্তাহে বিবিসির দিল্লির সদর দপ্তরে হানা দেয় আয়কর দপ্তর। টানা 7 ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান। সংসদে অধিকাংশ সময় গরহাজিরার অভিযোগও উঠেছে মোদীর বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, সংসদে উত্থাপিত কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় মোদী নির্বাচনী বক্তৃতায় বেশি দেন। লোকপাল বিলের প্রতিশ্রুতি দিয়েও মোদী সরকার তা শৈল্পিকভাবে ভুলে যাওয়ার ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। প্রশাসনের সর্বোচ্চ পদে বসেই নিজের বিরুদ্ধে থাকা সমস্ত ফৌজদারি মামলা তুলে নেওয়ার অভিযোগও উঠেছে মোদীর বিরুদ্ধে। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করার অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে।
কেন্দ্রীয় সংস্থাগুলি মোদী সরকারের আমলে তোতা পাখিতে পরিণত হয়েছে বলেও অভিযোগ তুলেছে বিরোধীরা। মোদী সরকারের আমলে দলিত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বেড়েছে বই কমেনি। কাশ্মীরের পুলওয়ামা সেনা ট্রাকের ওপর সন্ত্রাসবাদী হামলা নিয়েও বিতর্কে জড়িয়েছে মোদী সরকার। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে এই হামলার আগাম সতর্কতা থাকলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। মোদীর ঘন ঘন বিদেশ সফর এবং বিদেশ নীতি নিয়েও উঠছে প্রশ্ন। মোদীর আমলেই এশিয়ার ভারতে প্রভাব ক্রমশ কমেছে বলেই দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের, যার ফলে মালদ্বীপের মতো একটি ছোট দ্বীপরাষ্ট্র ভারতকে প্রত্যাখ্যান করছে। শ্রীলঙ্কার মতো নেপাল চীনের সঙ্গে হাত মেলাতে দ্বিধাবোধ করছে না। আর এর জন্য নরেন্দ্র মোদীর উদ্দেশ্যহীন বিদেশ নীতিকেই দায়ী করছেন বিরোধী থেকে শুরু করে বিশেষজ্ঞরা। মোদীর আমলে দেশে বেকারত্বের হার সর্বাধিক বলেই দাবি করেছে তৃণমূল সহ সমস্ত অ-বিজেপি দলগুলো। তবে এই 9 বছরে মোদী সরকারের সবথেকে অস্বস্তি বাড়িয়েছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে নাবিশ্বাস উঠে গিয়েছে দেশের আম জনতার, যা নিয়ে সরব দেশের বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে তৃণমূল সহ দেশের সমস্ত বিরোধী দলগুলো। মোদি এগিয়েছেন, কিন্তু ভারতবর্ষ পিছিয়ে গেছে। মোদি তার এক ধরনের ক্যারিসমা, যেটা কিছু মানুষকে খানিকটা গাধা বানিয়ে, গরু বানিয়ে তিনি উজ্জ্বল হয়েছেন তাদের কাছে। কিন্তু ভারতবর্ষের যদি দেখা যায়, হঠাৎ করে এক রাত্রিতে ঘোষণা হলো যে সমস্ত পুরনো টাকা বাতিল হয়ে যাবে। তারপরে তার কি কারণ আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না, রহস্যের মধ্যেই থেকে গেল। তারপরে বিশেষ করে যেসব রাজ্যে এখনো পর্যন্ত বিজেপি সরকার, সে রাজ্যগুলোতে কি কাণ্ড চলছে। তারপরে আমাদের যে ধর্মান্ধতা, যেটা ভারতবর্ষে কখনো ছিল না। ভারতবর্ষের সংবিধান যে সকলকে সমান অধিকার দিয়েছে, সেই সমান অধিকার সেটা হচ্ছে না। ভারতবর্ষের সত্যি মাথা নত হয়ে যায়। আজকে এই আধুনিক ভারত যেভাবে মানুষকে দেখতে চায়, বা আমাদের যে প্রজাতন্ত্র, গণতন্ত্র, যা কিছু রচনা হয়েছে, না এটা নেহেরুর ভারতবর্ষ, না এটা নেতাজির ভারতবর্ষ, না এটা এমনকি আমি বলতে কোনো দ্বিধা নেই, হয়তো এরা শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ তারা পালন করেন না। সুতরাং এরা জায়গায় জায়গায় কখনো স্বামী বিবেকানন্দ, নেতাজি এদের নামই নেন। সেই কারণেই এই 20 বছর একটা কলঙ্কময় সময় বলে আমি মনে করি। আমার মনে হয় আমাদের সোচ্চার হওয়া উচিত পরিবর্তনের জন্য। तो हर जगह से निराशा होती है, चाहे वो गैस सिलेंडर की बात हो, चाहे महिला सम्मान की बात हो, चाहे रेप में बढ़ते हुए जो आंकड़ा है आसमान छू रहा है उसकी बात हो। हर तरह से देखा जाए तो महिला होने के नाते बहुत निराशा होती है। और एक इंसान के रूप में आप देखें तो बेरोजगारी है, भ्रष्टाचार है, महंगाई है, देश में जो संपत्तियां बिक रही हैं वो बात है। अभी नया मामला अडानी का ही आ गया है। तो जिस तरह से कुछ घरानों को फ़ायदा पहुंचाने के लिए पूरे देश की जनता को हाशिए पे रखा जा रहा है, उसको देख के बहुत तकलीफ़ होता है। तो पूरे भारत जनमानस के लिए तो तकलीफ़ है ही। मैं एक महिला हूँ और वो भी पिछड़े वर्ग से आती हूँ, तो उस रूप में भी देखती हूँ तो बहुत दुख होता है। 90% हमारा हक है, संख्या है, 50% आरक्षण है, बावजूद इसके आज हमारी भागीदारी कितनी है, क्यों नहीं है? हमारे बच्चे पढ़े लिखे नहीं हैं। कई जगह से ऐसा होता है कि उनको अयोग्य घोषित कर दिया जाता है। तो आज जो देश में शासन है सामंतवादियों का है, मनुवादियों का है, जो देश को सिर्फ हिंदू और मुस्लिम के नाम पर बांटकर और देश का शोषण किया जा रहा है। कांग्रेस के समय में हम लोग कितने युद्ध जीते, पाकिस्तान को कितना बार चित किया है हमने,
है ना। चाइना से भी भिड़े हैं, उनको झुक करके वापस कदम उठाना पड़ा है, पर तब देश की सेना जीतती थी, आज मोदी जी जीतते हैं। इस बात पे भी निराशा है। निराशा बहुत सारी बातों पर है और उम्मीद करते हैं कि आने वाले समय में भारत की जो जनता है वो समझ ही चुकी है, किसान समझ चुके, जवान भी समझ चुके, युवा जो बेरोजगार है, पकौड़े तलने के और टेम्पू चलाने का जिनको सुझाव दिया जाता है वो भी समझ रहे हैं। तो आने वाले समय में लगता है भारत की हर जनता पहचानेगी और देश से भारतीय जनता पार्टी को दूर करेगी। आप सबने देखा होगा कि जब वो मुख्यमंत्री के रूप में गुजरात की जनता की उम्मीद जब पूरा करने लग गए और जब उस पर खरा उतरने लग गए, तो देखते देखते पूरे देश की जनता उम्मीद करने लग गई। और आप सब ने अनुभव किया होगा, आप सब इसके गवाह हैं कि भारतीय जनता पार्टी ने उनको प्रधानमंत्री का उम्मीदवार जब घोषित किया, उसके पहले देश की जनता का मन मिजाज मोदी जी को प्रधानमंत्री बनना चाहिए ऐसा बन चुका था। और कोई आतंकवादी घटना घटती थी, कुछ भी ऐसी देशद्रोही घटनाएं घटती थी, कभी कोई पाकिस्तान का थ्रेट आता था, तो स्वाभाविक रूप से जो देश का आम जनमानस है, भारतीय जनता पार्टी की कार्यकर्ता की बात नहीं कर रहा हूं मैं, आम जनमानस के मुंह से अनायास निकल जाता था कि अभी मोदी जी को प्रधानमंत्री होना चाहिए था। ये प्रधानमंत्री जी की जन स्वीकार्यता है। भारतीय जनता पार्टी के कार्यकर्ता तो नेता मानते ही हैं, जनता उनको मानती है। और ये इसका परिणाम है कि जो आज जो उनके शब्द निकलते हैं, चाहे वो सदन में हो या भरी सभाओं में हो, लाखों कार्यकर्ताओं के बीच में हो, जनता के बीच में, वो जो सीना ठोक के, चाहे वो अमेरिका की धरती हो, चाहे यूरोप की धरती हो, कि मैं भारत के 140 करोड़ जनता का प्रतिनिधि हूं, जो सदन में वो बोलते हैं, ये उनका आत्मविश्वास है और सचमुच में वो जनता के प्रिय है। देखिए, वैचारिक रूप से विरोध करना अलग विषय है, लेकिन मैं समझता हूं जो वैचारिक रूप से भी विरोधी हैं, उनके घर में आप जरा झांक करके और पूछ करके देखिए, मोदी जी के कार्यक्रमों के, नीतियों के विरोधी नहीं हो सकते हैं। ये उनकी उपलब्धि है। और आज तो भारत का शासन, मोदी, ये दोनों एक दूसरे के पूरक हो गए हैं। देश की जनता से कोई आज कह दे कि मोदी के बिना प्रधानमंत्री की कुर्सी, तो जनता को लगेगा जैसे कुछ हमसे छीन रहा है। ये जनता की मनोदशा है और वह उन्होंने प्राप्त किया है अपने कृतित्व से, अपने परिश्रम से। भारत का शायद पहला प्रधानमंत्री है जो पूरे कार्यकाल में अभी तक एक दिन की छुट्टी नहीं, एक दिन का कुछ अपना विश्राम नहीं, 24/7 into 365 कंटिन्यूअस, रात दिन केवल देश, भारत की उन्नति, भारत की प्रगति, अंत्योदय, देश की जनता का विकास, देश का विकास और भारत को विश्व गुरु बनाना। दिन रात माला लेकर के जप रहे हैं, मंत्र की तरह साधना में लगे हुए हैं। ये उनकी उपलब्धि है। इसलिए सारे कार्यकर्ताओं के प्रिय हैं, सारे देशवासियों के प्रिय हैं और अब तो पूरा विश्व उनकी ओर देख रहा है। विश्व की समस्याएं, आज ही आपने पढ़ा होगा अखबार में, यूएनओ के पदाधिकारी ने कहा कि यूक्रेन के और रूस के बीच के युद्ध में प्रधानमंत्री मोदी जी को इंटरफेयर करना चाहिए। वो चाहेंगे तो ये जो जनविश्वास है, दुनिया के बीच में जो विश्वास है, ये बहुत बड़ी उपलब्धि है और हम सब उनके यशस्वी और दीर्घ जीवन की कामना करते हैं और चाहते हैं कि लगातार उनका सानिध्य इस देश को प्राप्त हो और देश उन्नति के पथ पर लगातार अग्रसर होता रहे। কতটা পথ হাঁটলে পথিক হওয়া যায়
তা জানা নেই, কিন্তু দীর্ঘ 20 বছরেরও বেশি রাজ্য ও দেশের শীর্ষ প্রশাসকের যাত্রাপথে নরেন্দ্র মোদী দেশবাসীর চলার পথের প্রতি কতটা হয়ে উঠতে পেরেছেন, এতক্ষণ তাই জানার চেষ্টা করলাম আমরা। এখানেই শেষ করছি আমাদের বিশেষ অনুষ্ঠান মসনদে মোদী। এরকম আরও সব খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।